এটা কি সরকারের দল? 100% সরকারের দল। আমি তর্ক করতে চাই না, আমার কথা শেষ করব। আমি কিন্তু কোথাও কিছু বলি না। লিখে ভদ্রতা শিখতে হবে ভাই, টক শোতে এসে ভদ্রতা শিখতে হবে। এমন হন না, এমন উত্তেজিত হলে এনসিপি কেমনে করবেন? এনসিপি বলছে যে যাতে আগামীতে কেউ ফেসিবাদী হয়ে না ওঠে, তো সেই জন্য বিএনপি বলছে নির্বাচন। আপনারাও কিন্তু বিএনপির সঙ্গে একই সুরে কথা বলছেন নির্বাচনের কথা। এখন প্রশ্ন হলো, সামনের দিনে যদি নির্বাচন হয়, এই মুহূর্তে বিএনপিকে প্রশ্ন করার মতো এবং বিএনপিকে কম্পিট করার মতো কোনো রাজনৈতিক দল যেহেতু নাই, তাহলে কি বিএনপি আগামীতে বা বিএনপি সহ আপনারা যারা একসঙ্গে আছেন, আপনারা কি ব্রুট মেজরিটি নিয়ে বড় ধরনের একটি ফেসিবাদী হয়ে উঠবেন কিনা? আচ্ছা দেখেন, আপনাকে কিছু জিনিস ক্লিয়ার করি। যেটি আপনি বললেন যে আমরা ফেসিবাদী হয়ে উঠবো কিনা, ফেসিবাদের বিরুদ্ধে লড়াইটা মনে হয় যখন এনসিপির জন্মই হয়নি, তখন সেই লড়াইটা কিন্তু আমরাই শুরু করেছি। এবং এনসিপির অনেকে যারা প্রধান নেতা থেকে শুরু করে আহ্বায়ক সদস্য সচিব, তারা কিন্তু আমাদের সাথে রাজনীতি করেছে। 23 সাল পর্যন্ত রাজনীতি করেছে। রাজনীতি করতে গিয়ে কখনো মতপার্থক্য হয়েছে। যেমন নাহিদ ইসলাম নিজে কিন্তু দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন, এরপরে তিনি চাকরি বাকরির প্রস্তুতি নিয়েছেন, পরে একটা সময় কোটা সংস্কার আন্দোলন ফিরে আসলে আবার নেতৃত্ব দিয়েছেন। ওয়েল ডান, খুব ভালো করেছেন, আমরা তাকে সাধুবাদ জানাই। ফেসিবাদ বিরোধী লড়াই যারা করলো, রাষ্ট্র সংস্কারের দাবি যারা করলো, তাদেরকে যদি আপনি এখনই বলেন যে এক ফেসিবাদকে হটিয়ে আরেক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না, এই কথাটা কোটা সংস্কার আন্দোলনের সময় বলতেন, গণ অভ্যুত্থানের সময় বলতেন, দেখতাম আপনার ডাকে কয়জন যাইতো। আজকে ওই যে হাদি আছে না ছেলেটা ইনকলাব মঞ্চে, সে কি বলেছে, আপনাদের অর্গানিক লোক 100 নাই। বুঝেন তো আপনি, আই থিঙ্ক ব্যাখ্যা দেওয়া লাগবে না। তো আমরা তো দেখেছি সক্ষমতা। নির্বাচন কমিশন ঘেরাও করতে গেলে একজন উপদেষ্টার কথা বলি, তিনি খুব হতাশ হয়েছেন। খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন সেখানে, তিনি আরেকজন সমন্বয়ককে দেখে বলেছে, মেয়েরা সকাল সকাল আন্দোলন দিয়েছো, 200 লোকই তো হয় না, আমরা তো বিব্রত। দেখেন, প্রধান উপদেষ্টা কিন্তু দেশের বাইরে গিয়ে তিনি যেটি দুদুভাই বললেন, তিনি কিন্তু শুধুমাত্র বলেননি যে ছাত্রদের একটি দল দরকার, তিনি কিন্তু শুভকামনাও জানিয়েছেন আন্তর্জাতিক মহলের কাছে। যে কারণে কিন্তু অনেকে মনে করে যে এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শে একটি গঠিত দল। আমরা সেটি বলতে চাই না। এনসিপি 3 জন উপদেষ্টার সমন্বয়ে গঠিত দল। একজন নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, আর 2 জন উপদেষ্টা। আমাদের তুহিন ভাই যেটি বললেন, সরকারের দল 100% সরকারের দল, 100%। এখানে কোনো ভেজাল নাই। তুহিন আপনার কাছে আমি তর্ক করতে চাই না, আমার কথা শেষ করব। আমি কিন্তু কোথাও কিছু বলি না। তুহিন লিখে রাখেন, আমি আপনার কাছে প্লিজ লিখে রাখেন। তুহিন লিখে আপনার কাছে লিখে ভদ্রতা শিখতে হবে ভাই, টক শোতে এসে ভদ্রতা শিখতে হবে। আমরা কাউকে আক্রমণ না করি। এক্স্যাক্টলি, সে তার কথা বলবে, ডিবেট এটা তো গণতান্ত্রিক চর্চা, দর্শক উত্তর দেবে। শেষ করি, দেখেন উনি যেটা বললেন, আপনি লিখে রাখেন ভাই, উত্তর দিবেন। এমন হন না, এমন উত্তেজিত হলে এনসিপি কেমনে করবেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কেমনে করবেন। আসিফ নজরুলকে নিয়ে উনি বললেন যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে রাষ্ট্রপতি বানানোর অফার দেওয়া হয়েছে। কত বড় মিথ্যাচার, আমরা কখনোই এটা বলি নাই। আসিফ নজরুলের সাথে ছাত্রদের সম্পর্ক আপনি দেখেছেন যে শুরুতে ছাত্ররাই তার নাম প্রস্তাব করেছে, এবং একদম প্রথম যার নাম উপদেষ্টা হিসেবে ছিল সেটা আসিফ নজরুল, এবং এটা ছাত্রদের মাধ্যমে, ছাত্রদের সাথে তার যোগাযোগ সম্পর্ক এখনও আছে, সকল ছাত্রদের সাথে, আমাদের সাথেও আছে, আমরা অস্বীকার করি না। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দেখেন, এখানে মুসাদ কান্ডের কথা বললেন তিনি। আরিফুর রহমান তুহিন সাহেব একসময় আমাদের সাথে রাজনীতি করতেন, তার একজন বন্ধু আছে আতাউল্লাহ, সে আমাকে নিজেই বলেছে যে সে ডিজিএফআই কানেক্টেড, এবং আমাদের মিটিং এর সমস্ত তথ্য। প্লিজ ব্যক্তিগত আমি উত্তর দিচ্ছি। তুহিন প্লিজ, তুহিন আপনার পক্ষ থেকে আমি বলতেছি, গণ অধিকার পরিষদটা ভেঙে গেছে। আপনি জবাব থাকেন, আমি এটা ধরনের কথাবার্তা আমরা তো দেখতেছি যে তারাই হলো ওখানকার লবি। আমাকে বলতে দেন প্লিজ। সে বলেছে আমি রাশেদ খানরা হলো সব সময় হলো ব্যক্তিগত ব্যক্তিগত অ্যাটাকিং এ থাকে, সেই জায়গায় থাকবে। আপনি ব্যক্তিগত অ্যাটাক করেন, আমি এটা বসে আসতে দাবি আমি জানাচ্ছি। আচ্ছা, আমাদের দলের প্রধান নেতাকে নিয়ে এখানে কথা বলছেন, আর আমি এখানে চুপ করে এটা সত্য। আপনিও তো এরকম এখানে ললিপপ খাইতে আসছি, আপনিও তো এরকম নোংরা কথাবার্তা কেন বলবেন আপনি? ব্যক্তিগত এগুলো না শিখলে টকশোতে আসবেন না, না। আপনারা আমি জানলে ভাই শিখতে আসতাম না। এরকম কোন মানুষের সাথে টকশোতে বসা যায়? রাশেদ ভাই কি করতেছে সে? এগুলো ভাই লঙ্ঘন করছেন। সে কি করতেছে? ভদ্রতার উনি সে আমাদের দলের প্রধান নেতাকে সে আমরা এক মিনিট বলে, আর আমি তার এখানে তার যা জানি আমি বলবো না। সে তো শুরু করেছে এগুলো, তাকে থামতে বলেন ভাই প্লিজ। আচ্ছা, আপনি 1 মিনিট লাস্ট। না 1 মিনিট কেন, তারা তো অনেক সময় বলেছে, আমি তো শেষ মাত্র তো শুরু করলাম ভাই, আমাকে থামাতে দিলে তো হবে না। রাশেদ 1 মিনিট। দেখেন, আমাদের কনফিডেন্সিয়াল তথ্যগুলো কিন্তু মিডিয়াতে চলে যেত, আমরা খুব বিব্রত হতাম। পরে তথ্য ঘেটে পেলাম যে এই তথ্যগুলো তিনি দেন, এই কারণে না, ব্যক্তিগত আক্রমণ করবেন না, ব্যক্তিগত আক্রমণ বলছে ভাই, আমি বলছি প্রধান নেতা, ওটা আমি উত্তর দিচ্ছি তুহিন, আমি উত্তর দিচ্ছি না, আমি উত্তর দিচ্ছি। দেখেন, এরপরে আসি, দেখেন উপদেষ্টা পরিষদ আজকে যে ভাষা প্রয়োগ করেছেন, আমার কাছে মনে হয় না যে প্রধান উপদেষ্টা এটা জানেন। তার ফেসবুক পেজটা কে চালান এটা আমরাও জানি না। হ্যাঁ, এটা মানে এই যে ধরনের শব্দ, হুমকি এগুলো এসেছে, এগুলো আসলে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আসা অনুচিত। তাহলে কি আমাদের প্রতিবাদটা তারা থামিয়ে দিতে চায় যে 2 জন এনসিপির উপদেষ্টার বিরুদ্ধে কথা বলা যাবে না?
তাদের অনৈক্য নৈরাজ্য সৃষ্টিকারী উপদেষ্টার বিরুদ্ধে কথা বলা যাবে না, তাদের দুর্নীতিগ্রস্ত উপদেষ্টার বিরুদ্ধে কথা বলা যাবে না, আওয়ামী লীগের শেল্টার দাতা উপদেষ্টার বিরুদ্ধে কথা বলা যাবে না, আওয়ামী লীগের সাবের মান্নানদের জামিন করাচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। এগুলো কি হুমকি ভাই? শেষ করি প্লিজ। আমরা দাবি করছি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অত্যন্ত যোগ্য লোক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক, তাকে আমরা শ্রদ্ধা জানাই। আমি গতকালও বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগে দেশের মানুষ কেউ চায় না। তিনি তার চেয়ারে থাকবেন যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। কিন্তু অন্য যে সকল বিতর্কিত উপদেষ্টা, মুজিববাদী সৈনিক ফারুকী, এরপর আলী ইমাম মজুমদার 17 সালে প্রথম আলোতে শেখ মুজিবের পক্ষে কলাম লিখেছে, একজন মানে দেবতা হিসেবে তুলে ধরেছে, তার বিষয়ে কি আপনি প্রতিবাদ করবেন না? আমি করব না। এগুলো করলেই কি বলবেন উপদেষ্টা পরিষদকে বিব্রত করা হচ্ছে? প্রধান উপদেষ্টাকে বলবো। তিনি বলেছিলেন যে যথাযথ সময় না পাওয়ার কারণে যথেষ্ট যোগ্য ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ গঠন করা সম্ভবপর হয়নি। এই কারণে প্রধান উপদেষ্টার উপরে শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনার এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন। অন্যথায় আজকে বলেছেন না নির্বাচন, বিচার, সংস্কার, বলেছে না, একটিও আপনি করতে সক্ষম হবেন না এই উপদেষ্টা পরিষদ যদি পরিবর্তন না করে।